ডিএমবি টিকিট পাওয়ার পরে যিনি পাচ্ছেন তার আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি কি করা উচিত, আদৌ সেটি রিমুভ করা যায় কিনা, মানে আপনারা সেটা করেন কিনা? আমাদের অনেক পিকনিক হচ্ছে, এখন অনেক পিকনিক হচ্ছে বাঙালিদের। তো আপনারা ট্রাই করবেন যে পার্ক গুলোতে গেলে ওরা যে পার্কের যে রুলস আছে রুলস গুলো প্লিজ মেনটেন করবেন, কারণ আপনাদেরকে কিন্তু অনেকগুলো টিকিট দিচ্ছে আর এইসব টিকিট গুলা কোনো পয়েন্ট নাই, এইসব টিকিট হচ্ছে জাস্ট ফাইন। তো শুধু শুধু কিন্তু অনেকগুলো টাকার ফাইন দিবেন আপনারা সবাই। যদি আপনার নামে একটা টিকিট যায়, ওই টিকিটটা যদি আপনি কোর্ট ডেটটা মিস করেন তখন কিন্তু ডিএমভি কে এটা রিপোর্ট করা হয়। তখন ডিএমভি আপনাদেরকে একটা লেটার পাঠায় যে তুমি যদি এই দিনের মধ্যে যদি রেসপন্স না করো তখন কিন্তু তোমার লাইসেন্স সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। টিকিট, ডিএমবির টিকিট একটা আতঙ্কের নাম। অনেকে বলা হয় যে যখনই গাড়ির বোর্ডের মধ্যে লাল কালারের সেই কাগজটি দেখে অনেকের আটকে ওঠেন, ভয়ে কেঁপে উঠে, অনেকে অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। কিন্তু শুরুতে আমি যেটা জানতে চাই, ডিএমবির এই টিকিটের মধ্যে একটা বড় অংশ একটা হচ্ছে আর্থিক জরিমানা, একটা হচ্ছে পয়েন্ট জরিমানা। আর্থিক জরিমানা যদিও বা চেষ্টা করলে ঠিক করা যায়, কিন্তু পয়েন্ট জরিমানাতে তাদের লাইসেন্স হুমকির মুখে পড়ে। আমি একটু শুরুতেই জানবো যে আপনি যদি একটু বলতেন যে ডিএমবির টিকিট পাওয়ার পরে যিনি পাচ্ছেন তার আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি কি করা উচিত, আদৌ সেটি রিমুভ করা যায় কিনা, মানে আপনারা সেটা করেন কিনা? আমরা তো আসলে পার্সোনাল ইনজুরি লয়ার, সো পার্সোনাল ইনজুরি অ্যাটর্নিদের সাথে এই টিকিটটা মানুষ এই গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর বা গাড়ি অ্যাক্সিডেন্ট বাদেও যেসব আমরা টিকিট যে আমরা রেগুলার ডে টু ডে পাই, এর সাথে অনেক কিছু মিল আছে আমাদের ইনজুরি কেসের সাথে। কারণ কি, যখন আমরা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, হয়তো বা ওই ড্রাইভার টিকিট পাচ্ছে বা আমাদের ক্লায়েন্ট টিকিট পাচ্ছে, বা আমাদের ক্লায়েন্ট যে গাড়ির ভিতরে বসেছিল সে ড্রাইভারটা টিকিট পাচ্ছে, আমরা প্যাসেঞ্জারটাকে আমরা রিপ্রেজেন্ট করি। ফর এক্সাম্পল, শান্ত একটা জিনিস মেনশন করছে যে আমাদের পয়েন্টস যেটা, হ্যাঁ পয়েন্টসটা হয়তো বা আর্থিক, এখন বলছে আর্থিক না, আসলে কিন্তু এটা আর্থিক। কারণ কি, কারণ হচ্ছে যে পয়েন্টসটা যখন হয় তখন কিন্তু ঠিকই যখন নেক্সট টাইম ইন্স্যুরেন্স আমরা করতে চাই তখন কিন্তু আমাদের টাকাটা বেশি দিতে হচ্ছে। সো এখন নিউ ইয়র্ক স্টেটে, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে, আমি একটু নিউ ইয়র্ক সিটির বাইরে বলবো, আমি নিউ ইয়র্ক সিটি স্পেসিফিকলি আমি বলতে চাই যে এই আপগ্রেডেড পয়েন্ট ভ্যালুস এটা এনফোর্স হয়েছে আপনাদের ফেব্রুয়ারি 16, 2026-এ। এই ক্ষেত্রে কি হয়েছে, আপনারা যদি স্পিডিং করেন, স্পিডিং এর পয়েন্ট গুলো বেড়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা যদি বাস, আমরা জানি যে বাস স্টপ গুলোতে, হ্যাঁ যখন আমরা বাসের জন্য যখন স্টপ করি, এখন ম্যাক্সিমাম বাসের ওইখানে ক্যামেরা লাগা, রাইট? তো ওইখানে ক্ষেত্রে কি হয়, আপনাকে কিন্তু এটা ক্যামেরাতে ছবিটা তুলে আপনাকে টিকিট দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ফাইট করা খুবই 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 ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, কারণ এটাকে একটা ফাইন। তো এটাকে আপনাকে যদি পয়েন্ট আপনি পেও করেন, মানে ফাইনটা যদি আপনারা পেও করেন, ম্যাক্সিমাম টাইমে আপনাদের এটার সাথে পয়েন্ট অ্যাসোসিয়েটেড থাকে না স্কুল বাসের ক্ষেত্রে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা যে ফাইন যেটা আপনাদেরকে ছবি তুলে আপনাদেরকে যে লাইসেন্স প্লেটে যখন পাঠিয়ে দেওয়া হয়, যেটা আপনাদের এটা পে করতে হয়, আর ওইটা ফাইট করা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। আমি জানি আমার বাঙালি ভাইয়ারা খুবই ভালো, তারা ড্রাগস করে না, তো আমাদের ডিডব্লিউআই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আনলাইসেন্স অপারেশন, ওকে। তারপর কিছু চেঞ্জেস আসছে, কিন্তু আমি কি বলবো সেটা হচ্ছে যে আগে যে আমরা প্লিটা, আগে যখন আমরা তো বেসিক্যালি আমি এখন বাফলোতে আমি 15টা 20টা টিকিট আমি এভরি মান্থে হ্যান্ডেল করি ফ্রিতে, আমার বাঙালিদের জন্য ফ্রিতে। তো এখন আমি নিউ ইয়র্ক সিটি থেকে আমি 4টা 5টা করে আমি এভরি মান্থে আমি কল পাই, যারা টিকিট খাওয়ার পর আমাকে ফোন দেয়। ওই ক্ষেত্রে আমি বলবো যে বাফলোতে আমার নেগোশিয়েট করা খুব ইজি, কারণ সবাই আমাকে চিনে। বাফলোতে সব হচ্ছে আমাদের যে কোনো কোর্ট হোক, যে কোনো রকমের প্রসিকিউটর হোক, যে সবাই আমাকে চিনে, তো ওইখানে আমাদের প্লিটা রিডিউস করা খুব ইজি হয়। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে তো এখন এত এত পুলিশ স্টেশন, রাইট, এত এত পুলিশ ডিপার্টমেন্ট, এত এত ডিএস, এত এত আপনার হচ্ছে ভিলেজ প্রসিকিউটর্স, তো ওদের সাথে কথা বলে ওদের রিডিউস করাটা খুব ডিফিকাল্ট। আমরা জানি যে আমরা নিজেরাই সামটাইমস নট গিলটি প্লি করে আমরা এটা পাঠাই দিই, এক্সপেক্ট করি যে এটা আমাদের যেহেতু যদি একটা 0.1 যদি থাকে, ওটা আমি নট গিলটি দিলাম, হয়তো এটা আমাকে পার্কিং টিকিট দিয়ে দিবে। এখন সেই ভিটিএলটা, ভেহিকল ট্রাফিক ল, যেটা আমরা ভায়োলেশনটা যদি এখন 3 পয়েন্ট হয়ে যায় বা 2 পয়েন্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু ওরা 2 পয়েন্ট কমাবে না, হয়তো বা 1টা পয়েন্ট কমাবে, বা 3 পয়েন্ট হলে 2টা পয়েন্ট কমাবে, বা এরকম কিছু একটা, কিন্তু ওরা কিন্তু জিরো করতেছে না। সো আমি বলবো যে আপনারা এখন, আমি জানি যে আমার ম্যাক্সিমাম আমাদের নিউ ইয়র্ক সিটিতে আমার ম্যাক্সিমাম ভাইয়ারা হচ্ছে আপনারা গাড়ি চালান, অফকোর্স এটা আপনাদের একটা সোর্স অফ ইনকাম, আর আমি তো আপনাদের সাথে আছি সবসময়, সমস্যা নাই। কিন্তু আপনারা চাবেন, চেষ্টা করবেন যেন এই যে স্কুল বাসে যেটা স্পিডিং আপনারা করেন না, তো স্পিডিং আপনারা ইনশাল্লাহ আপনারা সেফ থাকবেন। স্কুল বাস, তারপর হচ্ছে আরো কিছু যেসব
যখন আপনার প্লিড বেসিক্যালি গিলটি যখন দিবেন টিকেটে খুবই বুঝে শুনে গিলটিটা দিবেন। দরকার হলে আমার সাথে কথা বলে নেবেন, আপনাদের অ্যাটর্নিদের সাথে কথা বলে নেবেন যে আপনারা গিলটি প্লি করার আগে যেন খুবই খুবই কেয়ারফুল। এখন এই ডিএমভি যে ভিট এগুলো যে চেঞ্জ হয়েছে এটা কিন্তু আমার ইনজুরি কেসে কোনো এফেক্ট করতেছে না, কারণ হচ্ছে যে আমাদের যে ইন্স্যুরেন্স ল আমরা বলি সেটার সাথে কিন্তু এই ডিএমভি এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তারপর হচ্ছে আমাদের যে সিরিয়াস ইনজুরি থ্রেশহোল্ড, যে আমাদের যে কয়েকটা থ্রেশহোল্ড যে মিট করতে হয় যে একটা কেস সেটেলমেন্ট পাওয়ার জন্য, যে 7টা ক্যাটাগরিতে পড়তে হয় যদি একটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে পে করে। সেই 7টা হচ্ছে আপনার যদি আপনার কোনো ফ্র্যাকচার থাকে, যদি আপনার কেউ মারা যায়, বা আপনার যদি প্রেগনেন্ট থাকে, আপনার যদি প্রেগনেন্ট বেবি মারা যায়, 90, 180 একটা ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিটাতে 90 দিন থেকে 180 দিন আপনার যে ডেইলি যে আপনার কাজটা আপনার করতে পারেন, সেটা আবার কি করছে ক্যাথি অচল এসে এটা আবার সরাই ফেলছে। এখন এই ক্যাটাগরিটা আমাদের আর নেই। তো আমাদের এই ক্যাটাগরি না থাকলে আমাদের পার্মানেন্ট কনসিকুয়েন্সিয়াল লিমিটেশন অফ বডি অফ ইউজ আছে, সিগনিফিকেন্ট লিমিটেশন পার্মানেন্ট বডি অফ ইউজ অফ বডি ফাংশন আছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এইসব ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা যখন যদি আপনারা আসলে যদি বেশি ইনজুর্ড হন, আপনাদের ট্রিটমেন্টটা আপনাদের ডাক্তার যেভাবে বলে সেভাবে আপনাদের ফলো করা উচিত। এইটাই হচ্ছে গেল হচ্ছে আপনাদের ডিএমভির সাথে যে নতুন যে পয়েন্টস গুলো আসছে সেটার সাথে আপনার যে ইনজুরি কেসেস যদি এফেক্ট হয়। আমি একটা জিনিস একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অনেক পিকনিক হচ্ছে, এখন অনেক পিকনিক হচ্ছে বাঙালিদের। তো আপনারা ট্রাই করবেন যে পার্ক গুলোতে গেলে ওরা যে পার্কের যে রুলস আছে রুলস গুলো প্লিজ মেনটেন করবেন, কারণ আপনাদেরকে কিন্তু অনেকগুলো টিকিট দিচ্ছে আর এইসব টিকিট গুলা কোনো পয়েন্ট নাই, এইসব টিকিট হচ্ছে জাস্ট ফাইন। তো শুধু শুধু কিন্তু অনেকগুলো টাকার ফাইন দিবেন আপনারা সবাই। তো আপনারা পার্কিং গুলো পার্কে গেলে সুন্দর মতো করবেন। আচ্ছা, থানু ভাই, এটা তো আপনি মানে ইনজুরির ব্যাপারটাও নিয়ে আসছেন, আমি একটু টিকিটের ব্যাপারটাই জানতে চাচ্ছি। কিন্তু আমাদের কমিউনিটিতে অনেকে যখন টিকিট পায় অনেকে নার্ভাস হয়ে যায়, অনেক টিকিট থাকে বেশিরভাগ সময়ই যে তাদের ফল্ট থাকে না, দিয়ে চলে যায়, আবার অনেক টিকিট থাকে যেটা ক্যামেরার মাধ্যমে হয়। কিন্তু এরকম কোনো টিপস আছে কিনা আপনার কাছে যে কেউ যদি এরকম টিকিট পায় আসলে ওই যে যেটি আপনি বললেন যে নট গিলটি লিখে পাঠানোর জন্য, ডিসপিউট করার জন্য, সেখানে আসলে বর্ণনা করার ক্ষেত্রে কি কি স্টেপগুলো বা কি পদ্ধতি নিলে ডিএমবি স্যাটিসফাই হয় যে না ওনার আনসারটা ঠিক আছে এবং সে রিমুভ পায়? আচ্ছা, ডিএমভি কিন্তু সাথে সাথে ইনভলভ হয় না। হ্যাঁ, ডিএমভি কিন্তু সাথে সাথে ইনভলভ হয় না। যদি আপনার নামে একটা টিকিট যায়, ওই টিকিটটা যদি আপনি কোর্ট ডেটটা মিস করেন, তখন কিন্তু ডিএমভি কে এটা রিপোর্ট করা হয়। তখন ডিএমভি আপনাদেরকে একটা লেটার পাঠায় যে তুমি যদি এই দিনের মধ্যে যদি রেসপন্ড না করো, তখন কিন্তু তোমার লাইসেন্স সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। তার মানে কি আমি যে টিকিট পাচ্ছি আমার লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে? নো। কিন্তু আমি যদি গিলটি বা নট গিলটি যদি ওই যে ডেটটা যে দেওয়া থাকে টিকিটের মধ্যে যদি আমি না দেই, ওই ক্ষেত্রে কোর্ট তখন ডিএমভি কে জানায়, তখন ডিএমভি তখন আপনাদেরকে লেটার পাঠায় যে আপনার লাইসেন্স সাসপেন্ড হয়ে যাচ্ছে, তোমরা 10 দিনের মধ্যে এটা তোমরা কারেক্ট করো। ওইটা কিন্তু আমরা কারেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে ডিএমভি তে যখন যদি ওই লেটারটাও সেন্ড করে, তখন আমরা কোর্টের সাথে আবার যখন আমরা কনভারসেশন শুরু করে ফেলি, তখন হচ্ছে ওইটার সমস্যা হয় না। আমি যেটা বলবো হচ্ছে যে আপনার স্টার্টিং এ নট গিলটি গণহারে আপনার নট গিলটি দেয়, গিলটি দিবেনই না। যে কোনো রকমের টিকিট হোক নট গিলটি দিয়ে পাঠান না। পরে যদি নট গিলটি দেওয়ার পর যদি আপনাদের লাখ যদি আল্লাহ যদি ইনশাআল্লাহ যদি লাখ ভালো থাকে, তাহলে ওইটা ফেরত আসবে হচ্ছে পার্কিং টিকিটে। আর পার্কিং টিকিটে দিলে আপনাদের পে করতে হবে, ওইটাতে আর কোনো ডিফল্ট এখানে কিছু করার নেই। কারণ কি একটা পার্কিং টিকিটের হচ্ছে যত টাকায় ফাইন দেখ, 200 টাকা দেখ, 100 টাকা দেখ, 300 টাকা দেখ। আমি তো থানুন আপনাদের লয়ার, সব সময় আছি, ফ্রিতে আমি যাব, কিন্তু সব লয়ার কিন্তু ফ্রিতে যাবে না। তখন কি আপনি $200 দিবেন নাকি একটা লয়ার হায়ার করবেন? আমি জানি আপনার নিজেরা যদি যদি আপনার ডিসপিউট করে যদি এটাকে পার্কিং টিকিট আনতে পারেন, বা পার্কিং টিকিটটাকে যদি আরো কমে নিতে পারেন, কারণ জাজকে বলে যাদের কমা দিতে পারে, আমি জানি আপনারা নিজেরা যে করার এটা আপনারা ট্রাই করবেন। আনলেস আপনার যদি ওরা রিডিউস ফি না করে, যদি যে না আমরা তোমাকে 3 পয়েন্ট দিব, 4 পয়েন্ট দিব, 2 পয়েন্ট দিব, ওই ক্ষেত্রে বলবো যে আপনারা অফকোর্স একটা ট্রাফিক লয়ার আপনারা নেবেন অফকোর্স। আর যদি আমি নিউ ইয়র্ক সিটিতে অ্যাভেলেবল থাকি, আর বাফলোতে আমি আপনাদের জন্য সবসময় ফ্রিতে করি। আর যদি নিউ ইয়র্ক সিটিতে যদি আমি অ্যাভেলেবল থাকি, আপনাদের নিউ ইয়র্ক সিটি থাকি, তখন আমি আপনাদের জন্য ফ্রিতে যাবো, কোর্টে কোনো সমস্যা নেই।